হ্যাঁ, এখন শুনো, অবস্থান্তর মৌলের একটা উদাহরণ দিই। দেখি অবস্থান্তর মৌলের একটা উদাহরণ দেব। আচ্ছা, আমি তোমাদেরকে ডি ব্লক মৌলের উদাহরণটা একটা দিয়ে নিই, তারপর অবস্থান্তর বোঝাবো। যেমন জিঙ্ক, জিঙ্ককে আমরা ডি ব্লক মৌল বলতে পারি। কেন? জিঙ্ক হচ্ছে 29 না, 1s² 2s, সরি জিঙ্কের 30, হ্যাঁ 2p6 3s, কত হবে 2 3p6 4s, কত হবে? ইলেকট্রন আগে 3d তে দিয়ে নিই, তাই না? 3d আর 4s টা ফাঁকা রাখো। এই পর্যন্ত কত হয়েছে? কত হয়েছে? 18টি। তাহলে এখানে আমি যদি দুইটা দেই কত হবে? 20 আর 10 30। এই হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে না? তার মানে জিঙ্ক এই দেখো তো, এই যে সূত্রটা ফলো করে কিনা, 1 থেকে 2 s অরবিটাল 1 থেকে মানে দুইটা আছে, আর হচ্ছে d অরবিটাল থাকবে 1 থেকে 10 এর ভিতরে, 1 থেকে 10 এর মধ্যেই আছে। আর কালকে যেটা বোঝাইছিলাম তোমাদের, d অরবিটালটা, d অরবিটাল না শুধু তোমার p অরবিটাল d অরবিটাল এগুলো যদি অর্ধপূর্ণ থাকে, কি থাকে? সরি এখানে 3 হবে, এখানে 5 হবে, বা এটা 7 হবে, কত হবে? এই অর্ধপূর্ণ থাকলেও অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ওরা সুস্থিত হয়। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। আচ্ছা, এখন আসো আমি বুঝাবো একটা অবস্থান্তর মৌল। যেমন তোমরা যদি খেয়াল করো, এই যে এখানে ম্যাঙ্গানিজ দেখতেছো, ম্যাঙ্গানিজ কিন্তু একটা অবস্থান্তর মৌল, বা আয়রন দিয়ে বোঝাই আমি, আয়রনও কিন্তু একটা অবস্থান্তর মৌল। কেন আয়রন অবস্থান্তর মৌল? দেখো খেয়াল করে, আয়রনের ইলেকট্রন, আয়রনের কত 26 না? আচ্ছা, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s। এখানে হচ্ছে কয়টা থাকে বলো দেখি? 18টা তো অলরেডি হয়ে গেছে, আমার ইলেকট্রন বাকি আছে আর কয়টা? আর 8টা আছে। তাহলে আমাকে এখানে দিতে হবে কয়টা? ধরো এখানে আমি 2টা দিলাম, আর এখানে দিলাম 6টা। আচ্ছা, এই হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখন আমি কিন্তু সংজ্ঞার মধ্যে, আবারও বলি তোমাদের, আমি কিন্তু সংজ্ঞার মধ্যে বলছি যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন, এখানে কিন্তু আয়ন শব্দটা আছে। এই আয়রন কি আয়রন? এটা কিন্তু আয়ন না, এটা পরমাণু। এটা কি আয়ন অবস্থা আছে? আয়নিক অবস্থায় খেয়াল করো, আয়ন অবস্থায় আয়রন প্রথমে তার সর্বশেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। ওই যে আমি মনে আছে আয়নীকরণ শক্তি বুঝাইতে যে বোঝাইছিলাম যে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা, মানে ত্যাগ করতে যায় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তো ও ধরো প্রথমে 2টা ত্যাগ করবে, কারণ সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। 2টি ইলেকট্রন ত্যাগ করলে সে হয়ে যাবে ফেরাস আয়ন। কি আয়ন? অর্থাৎ তার তখন ইলেকট্রন হবে 24। কত হবে? 24টা হয়ে যাবে না? এখন আসো এটার ইলেকট্রন বিন্যাস দেখি। 1s² 2s² 2p6 3s² 3p6 3d6 4s তার থাকবে না। 4s এ কোনো ইলেকট্রন থাকবে? 4s ইলেকট্রন 0 হয়ে গেছে, তাই না? অর্থাৎ 4s এ আর কোনো ইলেকট্রন নাই। তাহলে দেখো তো, এই যে এই সূত্রের দিকে তাকাও, এই প্রতীকের এস এর উপরে কয়টা? 0 0, আর হচ্ছে 1 থেকে 9, তার মানে এখানে 6 আছে। এটা কি অপূর্ণ না? অর্থাৎ অপূর্ণ থাকতে হবে, তাহলেই সে অবস্থান্তর। যেহেতু সে এইটাকে মানে, এই সূত্রটাকে সে মানে, তাহলে আমরা বলতে পারি আয়রনের এই আয়ন, অর্থাৎ আয়রনের ফেরাস আয়ন একটি আয়রন, সরি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়রন একটি অবস্থান্তর মৌল। আয়রন একটি অবস্থান্তর মৌল। এরকম আরো যারা আছে, ম্যাঙ্গানিজ, সেও দেখবা যে এরকম ইলেকট্রন ত্যাগ করার পরে ডি অরবিটাল এরকম 1 থেকে 9 এর মধ্যে থাকবে ইলেকট্রন। এর জন্য ম্যাঙ্গানিজকে আমরা বলবো অবস্থান্তর মৌল। বুঝতে পারছো তো কেন সে অবস্থান্তর হয়? আয়রনের আরেকটা বিষয় আছে, সেটা হলো আয়রন আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আরেকটা ইলেকট্রন ত্যাগ করবে কেন আমি বলি। তোমরা কিন্তু একটু আগে শুনলা যে যখন ডি অরবিটালটা অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকে, তখন ওই আয়নটা অপেক্ষাকৃত বেশি সুস্থিত হয়। ওই আয়নটা কি হয়? বেশি সুস্থিত হয়, মানে স্টেবল হয়। এখন তুমি বলো, তুমি বলো আয়রনের এখানে কয়টা ইলেকট্রন আছে? সরি, এই ফেরাস আয়নের এখানে কয়টি ইলেকট্রন? 6টি। এখন সে কি সুস্থিত আছে?
না, কারণ সে তো এই ইলেকট্রন ডি অরবিটালের উপরে 6টি, সেখানে যদি 5টি থাকে তাহলে সে আরো বেশি সুস্থিত হবে, কারণ এই যে অর্ধপূর্ণ, এর জন্য সে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, মানে কাউকে দিয়ে দিবে, ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে হয়ে যাবে যেরকম 1s2 2s2 2p6। আনিকা বুঝতে পারতেছ তো? 3d5 হয়ে যাবে। এখন সে অনেক বেশি সুস্থিত, এখন তাকে আর কেউ অস্থিতিশীল করতে পারতেছে না। মানে সে এখন ওই যে বললাম প্রতিটা মৌলের একটা আকাঙ্ক্ষা, সে সুস্থিত হতে চায়, সে একটু এক জায়গায় স্টেবল হয়ে বসতে চায়, একটা মানে কি বলবো, একটা ফর্মের মধ্যে সে আসতে চায়, যে ফর্মের মধ্যে সে থাকলে সে বেশি সুস্থিতিটা অনুভব করে, মানে সে সুস্থিত হয়, একটু বেশি সুস্থিত হয়। তাহলে আমরা বলতে পারি আয়রন একটি অবস্থান্তর মৌল। ঠিক আছে, এখন আসো, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, এটা সত্য কথা বোঝো নাই? সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কথাটা কেমন যেন প্যাচ লাগে, তাই না? পরীক্ষার হলে অ্যান্সার করতে যায় কি কেমন যেন কথা, কি বুঝতেছি না কি কয় এটা, সব খারি খারক, সব খার খার নয়, সব খারক খান নয়, সরি। তাহলে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কেন? কারণ অবস্থান্তর হইতে গেলে তাকে তো আগে ডি ব্লক হতে হবে, তার আগে 3d অরবিটাল থাকতে হবে, মানে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করতে হবে, তারপরে সে না সে অবস্থান্তর। এর জন্যই বলা হয় যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক। কিন্তু ডি ব্লক মৌল হইলেই যে সে অবস্থান্তর হবে তা না, অবস্থান্তর হইতে গেলে তার এই শর্ত মানতে হবে, তার ডি অরবিটাল ইলেকট্রন অপূর্ণ থাকতে হবে, মানে 1 থেকে 9 এর মধ্যে হতে হবে, তাহলে সে অবস্থান হতে পারবে, অবস্থান্তর মৌল হতে পারবে। কিন্তু ওই হিসাব করলে দেখা যায় জিঙ্ক কিন্তু অবস্থান্তর না। কেন বলো দেখি, বলো। জিঙ্কের যদি সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সে তখন হয়ে যায় জিঙ্ক 2+। কি হয়ে যায়? জিঙ্ক 2+ হয়ে যায়। তখন তার 3d এর উপরে কত থাকে? 10 থাকে। কি বুঝো নাই? দেখো একটু চিন্তা করে দেখো, 2 মানে হচ্ছে তার 28টা ইলেকট্রন, কয়টা? অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, 4s তো 0 হয়ে গেল। এখন আসো, এইটা কি 1 থেকে 9 এর মধ্যে আছে? সে 10টা, অর্থাৎ সে কি না, এদিকে দেখো, এদিকে দেখো, 1 থেকে 9 এর মধ্যে কি আছে? 1 থেকে 9 এর মধ্যে নাই, তার মানে সে অবস্থান্তর মৌল হওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত সে মানলো না, বা সেই শর্ত সে মানতে পারে না, এর জন্যই সে হচ্ছে ডি ব্লক মৌল, বাট অবস্থান্তর না। একইভাবে অবস্থান্তর মৌল আরেকটা মৌল আছে, সেটা অবস্থান্তর হতে পারে না, শুধু ডি ব্লক হতে পারে, সেটার নাম কি জানো? স্ক্যান্ডিয়াম। কি? দেখো স্ক্যান্ডিয়ামের কথা ভাবো, স্ক্যান্ডিয়ামের কথা বলো দেখি। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, 3d তে কয়টা হবে বলো দেখি? 3d তে 1 হবে, এটা 2 হবে। এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের কি ইলেকট্রন বিন্যাস। এখন আসো, স্ক্যান্ডিনিয়াম যখন, ওই যে আমি বলছি তো প্রতিটা মৌলই সুস্থিত আয়নে পরিণত হতে চায়, এজন্য সে সুস্থিত হতে গেলে তাকে 3টা ইলেকট্রন ছাড়তে হবে। কয়টা? 3টা ইলেকট্রন ছেড়ে দিলে তার হয়ে যাবে 18টা। 18টা না, 18টা হয়ে যাবে। অর্থাৎ 18টা হয়ে যাওয়ার কারণে এখানে দেখো তার ইলেকট্রন বিন্যাসটা তখন কেমন হবে? স্ক্যান্ডিনিয়াম আয়ন, এটা কি? স্ক্যান্ডিনিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের দেখাচ্ছি। 3s2 3p6, এই 3d তেও 0 হয়ে যাবে, 4s ও কি, মানে 3টা ইলেকট্রন। আমি বলতে পারবো স্যার 3টা কেন ত্যাগ করলো স্যার? এই সর্বশেষে 2টাই তো ত্যাগ করতে পারতো, এখন সে 3টা ত্যাগ করলো কেন স্যার? এটার উত্তর হচ্ছে, সে যদি 2টা ত্যাগ করে তারপরও তার একটা ডি অরবিটাল কি থাকে? একটা থাকে। ওই একটাও আর থাকতে পারে না, কারণ সে তো সুস্থিত হতে চাচ্ছে, আর আমরা জানি সুস্থিত হওয়ার একটা শর্ত হলো হয় অর্ধপূর্ণ বা পূর্ণ হতে হবে। এখন ধরো ডির উপরে একটা ইলেকট্রন থাকা কি অর্ধপূর্ণ বা পূর্ণ? অর্ধপূর্ণ না, পূর্ণ না। এর জন্য সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে পরে পি অরবিটাল কয়টা হয়ে গেল? দেখো পি অরবিটালে 6টা হয়ে গেল। তার মানে সে এখন বেশি সুস্থিত, সে এখন আর ইলেকট্রন সহজে ছাড়তে পারবে না, মানে সহজে ছাড়বে না, ছাড়বে আরো বেশি তাপ দিলে ছাড়বে, কিন্তু তাছাড়া ছাড়বে না, বিশেষ অবস্থায় সে ছাড়বে।
আমার মনে হয় না যে ডি ব্লক এবং অবস্থান্তর মৌল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে। প্রশ্ন আছে? এখন আরেকটা জিনিস বোঝায়, আজকের মতো ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, অর্থাৎ ডি ব্লক মৌল কেন রঙিন যৌগ গঠন করে। তোমরা সবাই জানো আমার মনে হয়, যেটা হচ্ছে ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে। রঙিন মানে কালারফুল জিনিস, কালারফুল যৌগ গঠন করে। তোমাদের ল্যাব থাকলে এখন বোঝাই দিতে পারতাম। কপার সালফেট নামে একটা লবণ আছে, এই লবণ তুমি যদি পানিতে মিক্সার করো সেটা একদম নীল কালার হয়ে যাবে, ব্লু কালারের হয়ে যাবে, খুব সুন্দর। আবার কিছু কিছু কেমিক্যাল আছে ওটা কি করে পিঙ্ক কালার হয়ে যায়, কেমিক্যাল গুলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আসো কেন এই পিঙ্ক কালার বা ব্লু কালারের হয়ে যায় তারা। এই পিঙ্ক কালার বা গ্রিন রেড কালার এগুলা কিন্তু সবাই হবে না, শুধুমাত্র যারা অবস্থান্তর মৌল, পৃথিবীতে যারা অবস্থান্তর মৌল বিশেষ করে তারাই হচ্ছে রঙিন যৌগ গঠন করে। এখন আসো কেন গঠন করে, খুব খেয়াল করে শুনবা, এটা করে আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বলো দেখি তুমি, জিহাদ বলবা, এখানে এই 3 থেকে 12 পর্যন্ত এরা সবাই তো ডি ব্লক, তাই না? 3 থেকে 12-র ভেতরে যারা আছে এদের মধ্যে কে কে অবস্থান্তর নয় বলো, কেউ বলবা না। স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আমরা এতক্ষণ পড়াইলাম অবস্থান্তর মৌল, কে কে অবস্থান্তর মৌল নয়? না না, আমি 2টা মৌলের নাম বলছিলাম, তোমরা মনে রাখছো? আমি 2টা মৌলের নাম বলছিলাম এদের মধ্যে থেকে, যে এরা 2 জন অবস্থান এবং তাদের ইলেকট্রন বিন্যাস একটু আগে দেখাইলাম। কে কে বলো, তুমি বলো। স্ক্যান্ডিনিয়াম, বলো স্ক্যান্ডিনিয়াম। বসো, থ্যাংক ইউ সো মাচ। মনে আছে জিহাদ? তোমার কিন্তু অন্যদিকে মনোযোগ, তার মানে তুমি মনোযোগটা এদিকে দিচ্ছ না, ঠিক আছে? এরপর শাস্তি স্বরূপ কিন্তু অন্য কোনো স্টেপ নেব। আচ্ছা, স্ক্যান্ডিনিয়াম এবং হচ্ছে জিঙ্ক কি নয়? এরা অবস্থান্তর মৌল নয়। কেন নয় আমি কিন্তু সেটা বুঝাইছি। একজনের ডি অরবিটালই থাকে না, ওরা দিতে দিতে সে শেষ। আরেকজনের ডি অরবিটালটা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ সে সুস্থিত হয়ে যায়, যার কারণে তার আর অবস্থান্তর হওয়ার যে শর্ত 1 থেকে 9 এটা মেনটেন করা সম্ভব হয় না। যার কারণে এই 2 জন হচ্ছে, অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক হচ্ছে শুধু ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল নয়। ওকে, আচ্ছা, এখন আসো অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে। এদিকে তাকাও। হ্যাঁ, কেন রঙিন যৌগ, কেউ যদি বলতে না পারে শাস্তি হবে কিন্তু। অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ডিজেনারেশনের একটা ল বা আইন বোঝাবো। সেটা হচ্ছে যখন কোন অবস্থান্তর মৌল, যেমন আমি তোমাদেরকে এখানে বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি এখানে আয়রন, এটাকে আমরা বলি হচ্ছে ফেরাস আয়ন। কি আয়ন? ফেরাস আয়ন, এটা বোঝাবো। ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমি আবারও বলি। আয়রনের হচ্ছে 26, 2টা ইলেকট্রন ত্যাগ করলে হবে 24। তাহলে একটু দেখাই দিই, 1s2 2s2 2p6 3s2 3p6 3d, কত হবে বলো দেখি, মনে আছে? 2 হইলে কয়টা হবে? 6 হবে। এইটা হচ্ছে, আর 4s এ আর কোনো ইলেকট্রন থাকবে না, ঠিক আছে না? অর্থাৎ 4s যদি বলতে বলো তাহলে 0। এইটা হচ্ছে ফেরাস আয়ন, অর্থাৎ আয়রনের একটি, এটা কিন্তু সুস্থিত না, জানো? এটাও কিন্তু সুস্থিত না। এটার পরেরটা যেটা ফেরিক Fe3, মানে Fe+3 যে আয়নটা আমরা বলি ফেরিক আয়ন, সেই ফেরিক আয়নটা ফেরাস আয়নের চেয়ে বেশি সুস্থিত, ঠিক আছে? এখন আসো, এই আয়নটা কি? বাদামি বর্ণ ধারণ করে। কি বর্ণ? অর্থাৎ রঙিন যৌগ গঠন করে। কেন গঠন করে দেখো, এর যে 3d, এই যে ডি অরবিটালটা আছে, ডি অরবিটালটা আমরা সবাই জানি, ডি অরবিটাল হচ্ছে 5টা। কয়টা? 1 2 3 1 2 3 4 5, 5টা না? তোমরা মানে সবাই জানো ডি অরবিটাল কয়টি?
dxy dyz gdz dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এই হচ্ছে 5টি ডি অরবিটাল। প্রতিটি ডি অরবিটালে আমি যদি দেখো এখানে একটা করে ইলেকট্রন আগে দেই তাহলে কয়টা হলো? এখানে 5টা আছে, কয়টি? 6টি। শব্দ করো না কিন্তু, এখানে আছে কয়টি? না, 6টি আছে। আমি এখানে দিছি কয়টি? 5টি, অর্থাৎ একটা থাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এই ইলেকট্রন গুলো হচ্ছে ডিজেনারেট। কি বলে? ডিজেনারেট অবস্থায় আছে। এরা কি অবস্থায় আছে? এখন এদেরকে যদি আমি নন ডিজেনারেট করি, নন ডিজেনারেট মানে হচ্ছে, আবারও বলি, একটু শব্দটা কঠিন, এই অবস্থাটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? এই নন ডিজেনারেট মানে কি? এই 5টা ডি অরবিটাল আছে না, 5টার মধ্যে 3টা, এই যে 3টা ডি অরবিটালের এই প্রথম 3টা অরবিটাল হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন। কি শক্তি সম্পন্ন? অর্থাৎ নিম্ন শক্তি সম্পূর্ণ ডি অরবিটাল হচ্ছে 3টি। কয়টি? আর উচ্চ শক্তি সম্পূর্ণ ডি অরবিটাল হচ্ছে 2টি। মানে ডি অরবিটালের মধ্যে আবার ভাগ আছে, একটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল আর একটা হচ্ছে উচ্চ শক্তি। এখানে কি শক্তি? উচ্চ শক্তি। আর এখানে কি শক্তি? নিম্ন শক্তি। এখন বলো, ইলেকট্রন আগে নিম্ন শক্তিতে যাবে, তারপরে তো উচ্চ শক্তিতে যাবে, তাই না? এখন ধরো আমি যদি এখানে কয়টা? 6টা ইলেকট্রন না? আমি যদি ধরো এখানে 1 জোড়া করে দেই, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাই না? 3 দুগুণে কয়টা হলো? 6টা। বা ধরো যদি আমি এইভাবে দেই, জোড়ার হিসাব করি, 6টা না? ধরো এখানে আমি দিলাম হচ্ছে 1 জোড়া, মানে 4টা, 5টা, এখানে একটা দিলাম 6টা। এই হলো 6টা ইলেকট্রন। মানে 6টা ইলেকট্রনের মধ্যে ধরো এখানে 3টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন থাকলো, আর উপর উচ্চ শক্তিতে এখানে আমি একটা আগে এটা বুঝাইনি, সেটা হলো নিম্ন শক্তি তাকে 6টা থাকবে। শুনো, এটা খুব গুরুত্বপূর্ণ। নিম্ন শক্তি সম্পন্ন যে ডি অরবিটাল গুলো আছে, এই অবস্থাটাকে কিন্তু আমরা বলতেছি নন ডিজেনারেট। নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা। হ্যাঁ, নন ডিজেনারেট অবস্থায় ইলেকট্রন যখন এইভাবে থাকে, উচ্চ শক্তিতে উঠতে গেলে তার কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। সে এমনি এমনি উঠবে না, 6টা ইলেকট্রন এখানেই থেকে যাবে, সে আর উপরে উঠতে পারতেছে না। এখন উপরে উঠাইতে গেলে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। আচ্ছা, এই যে শক্তির প্রয়োজন, তার মানে এখানে বাইরে থেকে যখন শক্তিটা আসবে তখন এখানে শক্তিটা শোষিত হবে। কি হবে? শোষিত হবে। শক্তিটা শোষিত হইলে তখন এখানে শক্তি, এই যে ফাঁকা ঘরগুলাতে ধরো শক্তি শোষিত হবে, তাই না? শক্তি শোষিত হওয়ার কারণে এখানে কি পরিমাণ শক্তি শোষিত হবে সেটা বের করার জন্য আমরা একটু মধ্যেই পড়ে আসছি, E ইকুয়াল টু, মানে এনার্জি সমান সমান প্লাঙ্কের ধ্রুবক H ইন্টু C ডিভাইডেড বাই ল্যামডা। ডিভাইডেড বাই কি? আবারও বলি, এখানে শক্তিটা শোষিত হবে কারণ 2টা ডি অরবিটাল ফাঁকা আছে। এই ফাঁকা ডি অরবিটাল গুলাতে ইলেকট্রন প্রবেশ করাইতে গেলে শক্তির শোষণ হতে হবে, বাইরে থেকে শক্তির প্রয়োজন পড়বে। বাইরে থেকে শক্তি যখন শোষিত হবে তখন দেখো এখানে তুমি খেয়াল করে দেখো, ল্যামডা শব্দের অর্থ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তার মানে বোঝা গেল কি শক্তির সাথে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, আমরা যে আলোগুলা দেখি সেই আলোগুলাকে বলা হয় দৃশ্যমান আলো। কি আলো? আমরা খালি চোখে, আবারও বলি, আমরা খালি চোখে যে আলোগুলা দেখি সেগুলো হচ্ছে ভিজিবল লাইট, মানে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এটা মনে রাখবা তোমরা, 400 থেকে 700 ন্যানোমিটার।
ন্যানোমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। মিটারও হয়, ন্যানোমিটারও হয়, মিলিমিটারও মানে হয়, সেন্টিমিটারও হয়, সেন্টিমিটারও হয়। মানে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো বুঝো না, দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্যের একক কি, মিটার। এখানে আমি বুঝাচ্ছি ন্যানোমিটার দিয়ে। অর্থাৎ 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যদি কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে ওই আলোগুলো আমরা দেখতে পাই পৃথিবীতে। যেমন লাল, নীল, হলুদ, সবুজ সমস্ত আলোরই তরঙ্গ দৈর্ঘ্য এই যে এর ভেতরে। এর জন্য আমরা এগুলোকে বলি দৃশ্যমান আলো। ঠিক আছে? অর্থাৎ ল্যামডার যে মান, এটা কি বের করা যাবে না? ধরো তুমি কি পরিমাণ শক্তি দিছো, এটার মান তুমি জানলা। প্লাঙ্কের ধ্রুবক তুমি জানো, এই যে তোমাদের বই আছে 1.6 সামথিং, 6 পয়েন্ট সামথিং। তারপরে আলোর বেগ ওরকম তোমার জানা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? অর্থাৎ এই মানগুলো তোমার জানা আছে, তাহলে এই মানটা কি তুমি বের করতে পারবে না? তোমার যদি এই মান এবং আলোর বেগ এই তিনটা যদি জানা থাকে, তাহলে তুমি কি ল্যামডা বের করতে পারবে না? এই ল্যামডা, এই যে আমরা আয়রনের দেখাচ্ছি, এই আয়রনের মানটা 400 থেকে 700-র ভেতরে থাকে। আয়রনের এই আয়নের এখানে যে পরিমাণ শক্তি দরকার, ওই শক্তিটা যদি আমরা শক্তির মান এখানে ব্যবহার করি, ল্যামডার মানটা 400 থেকে 700-র ভেতরে আসে। এর জন্যই কি করে ফেরাস আয়ন রঙিন যৌগ মানে বাদামি রঙের যৌগ গঠন করতে পারে। যার কারণে তোমরা দেখবা যখন কোন লোহার তৈরি জিনিসের মধ্যে জং ধরে, তখন সেই ঝিলিক দেখো, এর জন্যই দেখবা যখন লোহার তৈরি কোনো জিনিসের মধ্যে জং ধরে, জংয়ের কালার কি, বাদামি। কাঁচির মধ্যে, যারা গ্রামে থাকো, কাঁচির মধ্যে দেখবা জং ধরে বৃষ্টির পানি পড়লে। কেন ধরে সেটার একটা ব্যাখ্যা আছে। যাই হোক, ওই জংয়ের কালার কিন্তু বাদামি, তার মানে ওখানে আয়রনটা আর আয়রন নাই, সেটা ফেরাস বা ফেরিক আয়ন হয়ে গেছে, এর জন্য ওর কালারটা কি, বাদামি। তাহলে এই থেকে প্রমাণিত হয়, দেখো এটা বাস্তব প্রমাণ দিলাম, এই থেকে প্রমাণিত হয় যারা অবস্থান্তর মৌল মানে আয়রন অবস্থান্তর মৌল, তারা রঙিন যৌগ গঠন করতে পারে। আর কেন রঙিন যৌগ গঠন করে তার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, যে তাদের প্রথমে ডিজেনারেট অবস্থায় থাকে, কিন্তু যখন নন ডিজেনারেট অবস্থায় হয়, তখন উচ্চ শক্তি সম্পন্ন ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, যার কারণে এখানে একটু শক্তি দিলে, বাইরে থেকে শক্তি দিলে শক্তির শোষণ হয়, এবং শক্তির শোষণ হওয়ার কারণে ল্যামডার মানটা 400 থেকে 700-র ভেতরে থাকে। ফলে সে কোনো একটা রঙিন যৌগ, সে লাল, নীল, হলুদ, সবুজ যাই হোক, রঙিন যৌগ দেখাইতে পারে বাস্তবে। এর জন্য আমরা বলবো এরা রঙিন যৌগ গঠন করে। আমি যে পাঞ্জাবি পরছি, তুমি যে ড্রেস পরছো, এর মধ্যেও এই ড্রেসে আমরা কালার দিতে পারতাম না যদি আল্লাহ তাআলা এই অবস্থান্তর মৌল না দিতেন। কাপড়ের রং নীল হচ্ছে, তার মানে ওখানে নীল রঙের এক ধরনের ডি ব্লক অবস্থান্তর মৌল ব্যবহার করা হয়েছে। আমরা যে মেহেদি দেই, মেহেদির মধ্যে যেটা মমতাজ মেহেদি বা এলিট রাঙা মেহেদি, এগুলোর মধ্যেও এগুলো ব্যবহার করা বেশি ভালো না। প্রাকৃতিক আল্লাহ তাআলা যেটা মেহেদির পাতা, ওইটা ব্যবহার করবা। কারণ ওই মেহেদি যেটা বাজারে কিনে পাওয়া যায়, অনেক অসৎ কোম্পানি আছে যারা কি করে, ওর মধ্যে যে টাইটেনিয়াম দেয়, কি দেয়, টাইটেনিয়াম তো রঙিন যৌগ গঠন করে। এর জন্য ওখানে দিলে ওই যে হাত কালার হয়ে যায়, কিন্তু আসলে ওখানে মেহেদি পাতা কম ছিল, ওখানে ছিল টাইটেনিয়াম নামক এক ধরনের কেমিক্যাল। ওই কেমিক্যাল থাকার কারণে তোমার হাত রঙিন হচ্ছে, বা ও দেখতেই রঙিন। আবার আমরা যখন শার্ট প্যান্ট বানাই, যখন পোশাক শিল্পে, সেখানে কিন্তু এই শার্ট প্যান্ট এগুলোর মধ্যে কালার রঙিন রং দেওয়া হয়। প্রথমে কিন্তু সুতার রং সাদাই থাকে, পরে এটাকে ওয়েট ল্যাব আছে, কেমিক্যাল ল্যাব আছে, সেই ল্যাবে ধরো ল্যাবে যারা কেমিস্ট আছে, যেমন আমরা যারা কেমিস্ট, তারা চেক করে যে কি পরিমাণ রং দিতেছে, সেখানে রঙে ডুবানো হয়, এই যে এই ধরনের রঙিন যৌগ দিয়ে ডুবানো হয়, ডুবাইলে সেখানে রংটা কি করে, ধারণ করে। তারপর ওটাকে ড্রাই করা হয়, ড্রাই করলে রংটা এঁটে থাকে। আর যত বেশি ড্রাই করা হবে, যত বেশি ওটাকে ট্রিটমেন্ট করা হবে, ওটা তত বেশি স্টেবল হবে, কালারটা তত বেশি থাকবে, কাপড়ের মধ্যে উঠবে না। তাহলে কাপড়ের রং কিন্তু এক সময় ছিল না, শুধু সাদা পোশাক ছিল পৃথিবীতে। আস্তে আস্তে কিছু গবেষণার পরে মানুষ, বিজ্ঞানীরা যখন রঙিন মানে ডি ব্লক অবস্থান্তর মৌল আবিষ্কার করলো, তখন থেকে এই যে কাপড়ে রং দেওয়া শুরু হইল।
বুঝতে পারছো তো? তাহলে অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে, আশা করি কারো প্রশ্ন থাকবে না। বুঝতে পারছো সবাই? এটা ভিডিও থেকে দেখে নিতে পারবা জেনারেট অবস্থা, নন জেনারেট অবস্থা কি। ঠিক আছে? এখন জিঙ্ক এখন বলতে পারো স্যার জিঙ্ক কেন করে না, এটা একটু বুঝাই দিবেন। জিঙ্ক কেন করে না জানো? জিঙ্কের তো যে তোমরা জানোই, জিঙ্কের আমি সব দেখাইলাম না, জিঙ্কের কিন্তু 3D10 থাকে। এখন তুমি চিন্তা করো যদি 10 হয় তাহলে এখানে কয়টা হবে? 10টা। এখানেও কয়টা হবে? 3 আর 2 এ হ্যাঁ উপরে চলে যাবে, অটো চলে যাবে, কারণ ওর তো 10টা ইলেকট্রন, মানে কোনো জায়গায় ফাঁকা থাকে না। শক্তি শোষণ করার মতো আর কোনো ফাঁকা ঘর নাই, মানে শোষণ করার মতো ফাঁকা স্পেসই নাই। সে যে বাইরে থেকে শক্তি শোষণ করবে, স্পেস নাই, যার কারণে সে আর কোনো কালারফুল যৌগ গঠন করতে পারে না। এর জন্য আমরা বলবো জিঙ্ক এবং স্ক্যান্ডিনিয়াম এদের ইলেকট্রন মানে এই যে পূর্ণ থাকার কারণে, বিশেষ করে জিঙ্কের ইলেকট্রন পূর্ণ থাকার কারণে এখানে আর কোনো বাইরে থেকে শক্তি প্রয়োগ করা বা শক্তি শোষণ করা সম্ভব হয় না, যার কারণে সে রঙিন যৌগ গঠন করতে পারে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই রইলো। পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ।